মাত্র ২৪টি খরগোশ ব্যবহার করে একজন ধনী ব্যক্তি অস্ট্রেলিয়াকে নরকে পরিণত করলো। কিন্তু কিভাবে? একটি দেশের আর্মি হাজার হাজার স্নাইপার, বিস্ফোরক, লোহার কাঁটাতার সব দিয়ে তৈরি, যেন যুদ্ধের ধামাকা। তবে তা মানুষের বিপরীতে নয়, প্রাণীর বিপরীতে। কি শুনতে অবাক লাগছে? এরকম তোড়জোড় করে কেউ কি সাধারণ নিরীহ প্রাণীর বিরুদ্ধে যুদ্ধ করবে? তাও আবার একেবারে ক্ষতি করে না এমন প্রাণীর সাথে। কিন্তু এই প্রাণী যদি আপনার জীবন নরক বানিয়ে দেয়, তবে যুদ্ধে তো নামতেই হবে। আজকে জানাবো অস্ট্রেলিয়ার এক বিরল যুদ্ধের কথা, যার বিপক্ষে ছিল কিছু ক্ষুদে প্রাণী। জানাবো কিভাবে খরগোশ অস্ট্রেলিয়াকে পরিণত করেছিল নরকে। নরম তুলতুলে ছোট্ট প্রাণী খরগোশ, রং সাদা হোক বা কালো। নরম আদুরে প্রাণী খরগোশ দেখতেও যেমন কিউট, তেমনি সুইট। আপনার যদি পোষা প্রাণী ভালো লাগে, আর যদি কেউ আপনাকে জন্মদিনে একটি খরগোশ উপহার দেয়, তবে আপনার কতই না ভালো লাগবে। নিশ্চয়ই ভালো। যদি সংখ্যাটি একটি না হয়ে ২৪টি হয়, তবে তো আরো ভালো। ২৪টি তুলোর বল পেয়ে গেলেন এমন মনে হবে। কিন্তু এই ২৪টি তুলোর বলের মতো নিষ্পাপ প্রাণী যে আপনার জীবনকে নরক বানিয়ে দিতে পারে, তা আপনি কখনো চিন্তা করবেন? চিন্তা না করলেও এটিই হয়েছিল অস্ট্রেলিয়ায়। ২৪টি নিষ্পাপ ক্ষুদে খরগোশ জাহান্নাম বানিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। ঘটনার শুরু ১৮৫৯ সালে। ঘটনার মূল হোতা রিয়েল এস্টেটের ব্যবসায়ী বড়লোক থমাস অস্টিন। থমাস তার মেলবোর্নের আলিশান বাড়িতে একবার ২৪টি খরগোশ নিয়ে আসে। কেন এনেছিল তার সঠিক কারণ জানা না গেলেও কারো মতে সে খরগোশগুলো এনেছিল শিকারের জন্য, আবার কেউ বা মনে করে এগুলো নিছকে পালতে নিয়ে এসেছিল শখের বশে। কারণ যাই হোক না কেন, তবে যা ঘটেছে সেটা মোটেও কাম্য ছিল না। অস্টিন খরগোশগুলোকে আটকে না রেখে খোলা আঙিনায় ছেড়ে দেয়। অনুকূল পরিবেশ পেয়ে খরগোশ যেন আনন্দে আটখানা। অনুকূল পরিবেশ পাওয়ায় প্রজননের সময় হলে বাচ্চা দিতে থাকে খরগোশগুলো। একটি খরগোশ সাধারণত একসাথে ৪ থেকে ৮টি করে বাচ্চা দেয়। ফলে ২৪টি খরগোশ মিলে একসাথে বাচ্চা দিতে থাকলে এক দফায় কয়টি বাচ্চা হবে তার হিসাব আপনারাই করুন। খরগোশ একবার বাচ্চা দেওয়ার ১ মাস পরেই আবার গর্ভধারণ করতে পারে। তাহলে ১ বছরে ২৪টি খরগোশ মিলে ঠিক কতগুলো বাচ্চা দিচ্ছে একবার ভেবে দেখুন। সেই বাচ্চার হিসাব করতে বসলে দিন ফুরিয়ে যেতে পারে। প্রজননের সময় হলে এভাবেই অস্টিনের খরগোশগুলো লাগাতার বাচ্চা জন্মই দিতে থাকে। সাধারণত একটি খরগোশ ৬ মাস বয়সে বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। ফলে অস্টিনের খরগোশের বাচ্চাগুলো আবারও বড় হয়ে তারাও বাচ্চা দিতে শুরু করে। মানে বুঝতে পারছেন? অঙ্কের হিসাবে খুব একটা ভালো না হলে ক্যালকুলেটর নিয়ে বসতে পারেন হিসেব করতে। অবশ্য ক্যালকুলেটর এই হিসেব ধরতে পারবে কিনা তা নিয়ে আমি সন্দিহান। যদিও হিসেব ছাড়াই বোঝা যায় কিভাবে ২৪টি বাচ্চা থেকে কয়েক গুণ করে বাচ্চা গুণোত্তর হারে বাড়তে থাকছে। পরবর্তী ৩ বছরে অস্টিনের আনা সেই ২৪টি বাচ্চা কয়েক গুণ নয়, বরং কয়েকশো গুণ বেড়ে তা হাজারে গিয়ে দাঁড়ায়। ৩ বছরের যদি সংখ্যাটি ১০০০ হয়, তবে ৫০ বছরে তা কত হবে বলুন তো? ৫০ বছর পর সেই বড়লোক অস্টিনের ক্ষুদে প্রাণী সংখ্যায় আর ক্ষুদে নেই, বেড়ে দাঁড়ায় কোটিতে। তাও ১-২ নয়, ৩০ কোটি খরগোশ দিয়ে ভরে যায় পুরো রাজ্য। ১৯৩৮ সালের তোলা এই ছবিটি দেখে বুঝতে পারছেন খরগোশের পরিমাণ। চারদিকে শুধু খরগোশ আর খরগোশ। এই খরগোশই নামিয়ে আনে জাহান্নাম। দ্রুত আকারে করতে থাকে বংশ বিস্তার। সর্বোচ্চ বাচ্চা জন্ম দেওয়ার রেকর্ডে জায়গা করে নেয়। তবে অস্টিনই কিন্তু প্রথম খরগোশ নিয়ে আসেনি এই দেশে। এরও আগে ১৭৮৮ সালে ব্রিটিশ জাহাজে করে ৫টি খরগোশ পাঠানো হয়েছিল সিডনিতে। সেখানেই শেষ নয়, পরবর্তী ৭০ বছরে মানুষজন অন্তত আরো ৯০টি খরগোশ নিয়ে এসেছিল। তবে সেসব ছিল খুব সাধারণ খরগোশ। মূলত সেই ২৪টি খরগোশই দায়ী অস্ট্রেলিয়ার এই যুদ্ধের পেছনে। কিন্তু খরগোশের বৃদ্ধি কেন এত বড় সমস্যা হয়ে দাঁড়াবে গোটা একটি দেশের জন্য? এটাই এখন প্রশ্ন। সাধারণ খরগোশ কিউট একটা প্রাণী, কারো কোনো ক্ষতি করে না। কিন্তু এই কিউট প্রাণীটি আস্তে আস্তে নষ্ট করতে শুরু করলো অস্ট্রেলিয়ার সমস্ত শস্য। তারা থাকার জন্য জমিতে গর্ত খুঁড়ে বাসা বানায়। ফসলি শস্য এত পরিমাণে নষ্ট করে ফেলে যে তা ফসলি জমির জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। খরগোশ যে শুধু অস্ট্রেলিয়ার ফসলি জমি নষ্ট করেছে তা নয়, এরা উপকারী প্ল্যান্ট মানে গাছ ও পোকামাকড়ও বিলুপ্ত করে দিয়েছিল, যে গাছগুলো পরিবেশে থেকে পরিবেশকে ভালো রাখতে ও শস্য বৃদ্ধিতে সাহায্য করত। ইচ্ছাকৃতভাবে না হলেও অস্টিনের খরগোশগুলোই ছিল একটু ভিন্ন জাতের। এরা প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো শক্তিশালী ছিল। ফলে এরা মাটি খুঁড়ে পোকামাকড় ও ছোট ছোট গাছ লতা পাতা খেয়ে বেঁচে থাকতো। বছরে ৪ বার করে বাচ্চা দেওয়ার ক্ষমতা ছিল এই বিশেষ জাতের খরগোশের। ফলে বাড়তেই থাকে খরগোশের সংখ্যা। অন্য সাধারণ খরগোশের মতো এই খরগোশ শুধু কিউট আর ফ্লাফি ছিল না, বরং ছিল আক্রমণাত্মক। দেশের ফসল ও জমি নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা অনেক চেষ্টা করেছিল এসব আক্রমণকারী খরগোশের হাত থেকে
রেহাই পেতে, কিন্তু কিছুতেই খরগোশের সংখ্যা কমানোই যাচ্ছিল না। এরপর মাঠে নামতে হয় সরকার, চালায় বিভিন্ন প্রক্রিয়া। একটা ছোট্ট ট্র্যাপে আটকা পড়া খরগোশের দৃশ্য যদি এরকম হয়, তাহলে কতদিন আর কত ট্র্যাপ লাগবে এত খরগোশের হাত থেকে নিস্তার পেতে? নিজেই ভেবে দেখুন। মানুষের চেষ্টার বিপরীতে দৌড়াচ্ছিল খরগোশ। যত দ্রুত বেশি সংখ্যক খরগোশ ধরা হচ্ছিল, তার চেয়েও বেশি সংখ্যক খরগোশ উৎপন্ন হচ্ছিল প্রতিনিয়ত। ধরেও শেষ করা যাচ্ছিল না কিছুতেই। সরকার খরগোশদের হাত থেকে মুক্তি পেতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এক মাথা থেকে আরেক মাথা আটকে দেয় পাথরের বেড়া দিয়ে, কিন্তু তাতেও খুব বেশি একটা লাভ হয়নি। খরগোশের কাছে হেরে যায় সরকারও। খরগোশের গর্তও বন্ধ করে দেওয়া হয় তাদের জনসংখ্যা কমানোর জন্য, কারণ গর্ত না থাকলে খরগোশ বাচ্চা জন্ম দেওয়ার জন্য জায়গাই পাবে না, ফলে খরগোশের জনসংখ্যাও বৃদ্ধি পাবে না। কিন্তু তাতেও কাজ হয়নি, আবারও হেরে যায় সরকার। দফায় দফায় হেরে যাওয়ার পর 1950 সালে সরকার বায়ো কন্ট্রোলের সাহায্য নেয়। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় খরগোশগুলোকে নিয়ে ছেড়ে দেওয়া হয়, কেননা তখন সেই এলাকা আক্রান্ত ছিল মিক্সোমা নামের খরগোশের একটি রোগে। বিশ্বে মিক্সোমাই ছিল প্রথম ভাইরাস, যা ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয় প্রাণী নিধনের জন্য। এতে করে অনেক খরগোশ প্রাণ হারালেও উল্টো কিছু সংখ্যকের ইমিউনিটি আরো বেশি বেড়ে যায়, এবং এই পদ্ধতিও হেরে যায় খরগোশদের সামনে। এরপর আবারও 1965 সালে ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রিত টোপ দেওয়া হয় খরগোশ নিধনের লক্ষ্যে, এবং আকাশ থেকে প্লেনে করে বোমা মেরে ফেলার চেষ্টা করা হয় খরগোশগুলোকে। উড়িয়ে দেওয়া হয় খরগোশের ঘরবসতি। এরপরও আশানুরূপ ফল পাওয়া যায়নি। সব রকমের সকল চেষ্টা করেও সম্ভব হচ্ছিল না খরগোশ দূর করা। প্রতিনিয়ত কমার বদলে বেড়েই চলেছিল খরগোশের সংখ্যা, রূপ নিচ্ছিল খরগোশদের আর্মিতে। এরপর অবশেষে আশার আলো দেখতে পায় অস্ট্রেলিয়ানরা। অনেক চেষ্টার পর 1966 সালে এ সমস্যার সমাধান পায় অস্ট্রেলিয়ানরা। সমাধান ছিল একটি হেমার্জিক ডিজিজ ভাইরাস, যা পতঙ্গের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ভাইরাস শরীরে প্রবেশের মাত্র 48 ঘন্টা পরেই প্রাণ কেড়ে নিতে সক্ষম হচ্ছিল খরগোশগুলোর। 1966 সালে বিজ্ঞানীরা এই ভাইরাসের ব্যবহার শুরু করেছিল, এবং অতি শীঘ্রই প্রায় 90% মতো খরগোশ মেরে ফেলা সম্ভব হয়। কিন্তু যেহেতু ভাইরাসটি পতঙ্গের মাধ্যমে ছড়াচ্ছিল, তো যেসব খরগোশ গর্তে বাস করছিল তারা এর হাত থেকে মুক্তি পেয়ে যায়। বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় 200 মিলিয়ন বন্য খরগোশ আছে, আর অস্টিনের সেই 24টি খরগোশের জন্য অস্ট্রেলিয়া যেই ভোগান্তির মধ্য দিয়ে গেছে তার তো কোনো তুলনাই হয় না। অস্ট্রেলিয়া হারিয়েছে প্রায় 300 ধরনের উপকারী গাছ ও প্রাণীর জাত, এবং এগ্রিকালচার ড্যামেজ হয়েছে $200 মিলিয়ন মতো। তবু দিন শেষে প্রায় 100 বছর চেষ্টার পর মুক্তি মিলেছিল খরগোশ আর্মিদের হাত থেকে। কথায় আছে, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, তা সে যত ভালো জিনিসই হোক না কেন, সবকিছুরই একটা লিমিট থাকা প্রয়োজন। ভালো জিনিসও বেশি পেলে তার দাম কমে যায়। ভালো খাবার যেমন বেশি খাওয়া যায় না, তেমনি বেশি বেশি পড়ালেখাও ভালো না। মাঝে মাঝে খেলাধুলাও করতে হয়। মোট কথা সবকিছুর ব্যালেন্সেই জীবন সুন্দর হয়। কোনো কিছুর কমতি যেমন কষ্টদায়ক, তেমনি অতিরিক্ত হলেও তা হতে পারে ক্ষতিকারক। তাই আমরা সবসময় সবকিছু ব্যালেন্স করে চলার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।